স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথমেই আমরা একটু এলডিসি গ্র্যাজুয়েশনের প্রসঙ্গে আসতে চাই। সব রাজনৈতিক দলের আপত্তি এবং ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও আগামী বছরের শেষের দিকে আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছে দেশ। এই বিষয়ে আগামী সরকারের আসলে করণীয় কি এবং আপনার কাছে কি মনে হয়? দেখুন, এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারটা সব রাজনৈতিক দল বিরোধিতা করছে কিংবা ব্যবসায়ীরা আপত্তি করছে, জিনিসটা কিন্তু বুঝার এখানে ঘাটতি আছে। এটা একটা ইউএন প্রসেস, সেখানে কিছু ক্রাইটেরিয়া ওরা ফলো করে। এই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি বলতে পারেন। আগের সরকার ভুল তথ্য দিয়েছে, মিথ্যা তথ্য দিয়েছে। সত্য তথ্য দেওয়ার পরেও দেখা যায় আমরা শুধু স্যাটিসফাই করি না, আমরা ওয়েল অ্যাবাভ দিস ক্রাইটেরিয়ার হ্যাঁ, অনেক উপরে। এরপর আপনি বলতে পারেন অনেক দেশ তো এটা ডিলের জন্য আবেদন করে তারা ডিলে পেয়েছে। ওই দেশগুলির যখন তারা ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছিল খুব মার্জিনালি, এবং এটা খুব ভালনারেবল কান্ট্রি, যেমন ভানুয়াতু, তিমুর লেস্তে, হ্যাঁ, কিংবা এর আগে নেপালের যে ধরেন আপনার একটা ভূমিকম্পে ওদের যে পরিমাণ ভালনারেবিলিটি, মালদ্বীপ সুনামির পরে, হ্যাঁ, এদের একটা ঝড়ে পুরো দেশ হয়ে যায়, তখন ওদের পক্ষে আর্গুই করা সম্ভব। আমাদেরও তো একটা অভ্যুত্থানের মতো আমাদের যেটা হয়েছে সেটাই বলছি, সেটা আমাদের দেশকে ভালনারেবল করেনি। যেটা ওদের যে ক্রাইটেরিয়া হিসাবে আমরা এখনো সেই থ্রেশহোল্ডের ভালনারেবল। আমরা কিন্তু দেখেছি গত 24শে 5 আগস্টের পরে আমাদের রিজার্ভ কি পরিমাণে কমেছে, কি পরিমাণে খেলাপি ঋণ হয়েছে, পাহাড় সমান খেলাপি ঋণ। আমরা দেখেছি আমাদের অর্থনীতিটার কোন অবস্থায় গিয়ে পৌঁছেছিল। এটা অস্বীকার করছি না, কিন্তু আমরা তো ভালনারেবল না এখনো। ওগুলি তো আমরা কাটাই উঠতে পেরেছি। আমাদের তো এখানে এরকম অর্থনৈতিক ধস হয়নি, সেটা হওয়ার পথে ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের একটা আমরা ক্লেম করতে পারি, অন্তত আমরা অনেকে সমালোচনা করছে এটা হচ্ছে না, আমরা যে ধসটাকে ঠেকাতে পেরেছি, এইটাই তো মানে একটা বিরাট, যেটা কোনো দেশ যারা এই ধরনের একটা সিচুয়েশনে গেছে, আমরা যেমন ইন্দোনেশিয়া 97, 98-এ হয়েছে, আপনার শ্রীলঙ্কায় রিসেন্টলি হয়েছে। আপনি ইনভেরিয়েবলি দেখবেন সেখানে জিডিপি ডিক্লাইন করেছে, নেগেটিভে চলে গেছে, আনএমপ্লয়মেন্ট সেজন্য বেড়েছে অনেক, ইনফ্লেশন অনেক হাই হয়েছে, যেন পভার্টি অনেক বেড়েছে। আমাদের দেশে সেটা একটা হয়নি। আমাদের জিডিপি গ্রোথ নেগেটিভ হয়নি, আমাদের ইনফ্লেশন বাড়েনি, বরং কমেছে। আগের আমলে সেটা যেটা ডবল ডিজিট ছিল সেটা এখন সিঙ্গেল ডিজিট। আমাদের রিজার্ভ আমরা রিকভার করতে পেরেছি। তা আমি বলছি না যে আমরা একেবারে মানে আকাশে উঠে গেছি, তা না। তবে যে এটা কনটেক্সটে বুঝতে হবে। যাই, যদি আমি এখন এলডিসি গ্র্যাজুয়েশনে ফিরে আসি, যে কথাটা আমরা যেটা করছি, আমাদের যা যা করণীয় সেটা করে যাচ্ছি। আমাদের ইকোনমিতে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলি আছে, বিশেষ করে ধরেন আমাদের ইকোনমি একটা সেক্টরের উপর অতিমাত্রায় নির্ভরশীল। রপ্তানি খাত হচ্ছে গার্মেন্টস। আমাদের ভালনারেবিলিটি কিন্তু গার্মেন্টসের জন্য। তাহলে আমাকে আরও অন্যান্য সেক্টরকে যেন ওরা উঠে আসতে পারে সেই দিকটা আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আমরা যে বলছি না যে কারণ ইউএন প্রসেসে আপনাকে বুঝতে হবে, ইভেন ইফ আপনি যদি অ্যাপ্লাই করেন যে আমরা চাই, ইট ইজ নট অ্যান অটোমেটিক থিং। কারা আপত্তি করলো, কারা বিপত্তি করলো, ওদের একটা অ্যাসেসমেন্ট প্রসেস আছে, এবং অ্যাসেসমেন্টে ওরা যদি আমাদের আপত্তিগুলোও যদি তারা কনসিডার করে, যদি হ্যাঁ রাজিও হয়, ইট হ্যাজ টু গো টু দি ভোটিং। আপনি দুটো ভোট হয়, একটা হচ্ছে ইকোসক, সেখানে 54টা দেশ আছে। এই 54টা দেশের কনস্টিটিউয়েন্সি বেসড মেম্বারশিপ। মনে করেন আফ্রিকা অঞ্চল থেকে এতটা, 2টা,
এশিয়ান অঞ্চল থেকে এগুলো এই জন্য এটা ফুল মেম্বারশিপ না, এটা কনস্টিটিউয়েন্সি বেস। এখানে আপনাকে 51% ভোট পাইতে হবে। সেখানে তারপরে আপনার এটা এখান থেকে পাস হওয়ার পর সেটা জেনারেল অ্যাসেম্বলিতে যাবে। এরা এই রিজলিউশনটা জেনারেল অ্যাসেম্বলিতে 194 কান্ট্রিজ, সেখানে আপনাকে 97টা ভোট পাইতে হবে মিনিমাম। আপনি এগুলো কী করে গ্যারান্টি করবেন? আচ্ছা, মনে করুন আপনি পাসও করলেন, আপনি পাইলেন 97 ভোট পাইলেন কোনোভাবে, প্রফেসর ইউনূসের ওনার ইমেজ কিংবা এগুলি সব দিকে পেলেন। যে দেশগুলি ইউএন জেনারেল অ্যাসেম্বলি যে কোনো সিদ্ধান্তে লিগ্যাল কোনো বাইন্ডিং না, শুধু সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত লিগ্যালি বাউন্ড। জেনারেল অ্যাসেম্বলির সিদ্ধান্তগুলি হচ্ছে মোরাল অব্লিগেশন। এখন আপনি যদি সেদিন ভোট না দেন, যেমন আমরা যে এখন এলডিসি হিসাবে আমেরিকা থেকে কোনো সুযোগ পাই না এখনও। কেন পাই না? অরিজিনাল সিদ্ধান্তে আমেরিকা সেটা বাধা দিয়েছিল, সে এটার বিপক্ষে ভোট দিয়েছে, কিংবা সে কোনো একটা দেশ অ্যাবস্টেইন থাকলো, তখন তার কোনো মোরাল অব্লিগেশন নাই। তা আমি এই যে ঝামেলাগুলি নেওয়ার পরও ক্যান আই গ্যারান্টি যে আমার এই সুযোগগুলি চলবে? যদি আমার এখন মেইন বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকা থেকে আমরা ওই সুযোগ পাইই না, অতএব এটা ধর্তব্যে আসে না। আমি কি এলডিসি না, আমেরিকার জন্য এটা। তাহলে আমরা কি আসলে বলতেই পারি যে ব্যবসায়ীদের যে বাধা বা দাবি এই সত্ত্বেও আসলে 26-এ আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি? আমরা বলতে যাচ্ছি না আমি বলছি না, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। এখন যে কোনো সময় যে একটা দেশের অধিকার আছে বলার যে আমরা রিভিউ করতে চাই, আমরা আবার পুনর্বিবেচনা করতে চাই, এটা বলতে পারেন, যে কোনো সরকার বলতে পারেন। জি, আমরা যদি কিন্তু আমার যে কথাটা বলছি, এটা বুঝার ভুলটা যেটা, যে আপনি যে এটা এই যে আমরা চাইলেই বন্ধ হয়ে যাবে এই একটা ধারণা আসছে, যে এই সরকার চাচ্ছে না, এত বিরোধিতার পরেও অ্যাজ ইফ আমরা শত্রুতা করছি। এটা শত্রুতার কিছু নাই, আমরা রিয়েলিটিটা উপলব্ধি করেছি। আমার প্রিপারেশন দরকার, আমি প্রিপারেশন নিচ্ছি। স্টপ করতে চাইলে স্টপ করেন, কিন্তু প্রিপারেশন স্টপ হবে না। আপনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা দেখেছি যে আর্থিক খাত বা সংস্কারের যে বিষয়টা আছে, এটা আসলে ব্যাংক খাত ছাড়া, ব্যাংক খাতে কিছুটা সংস্কার চলমান আছে, এর বাইরে আর্থিক খাত বা বিমা খাতে আমরা কিন্তু কোনো সংস্কার দেখি। এটা কিন্তু ভুল ধারণা আপনার। সংস্কার চলছে, হচ্ছে। ব্যাংক খাতটা আপনি দেখছেন বিকজ ব্যাংকের যে ধসটা অনেক বড় ছিল এবং আমাদের যে ঝুঁকিটা ব্যাংকের ছিল, সেই জন্য আপনারা দেখতে, যেমন 5টা ব্যাংকে আমরা একসাথে করছি, সেটা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে আমরা পুঁজিবাজারে যে আমরা সংস্কার করি, পুঁজিবাজারের ধসটা বন্ধ হলো কী করে আমরা যদি কিছু না করি? পুঁজিবাজারের ধস কি আসলে বন্ধ হয়েছে? আপনি কোথায় ছিল, কোথায় আছে এখন? পুঁজিবাজারে যে আগের যে প্রতিদিন স্ট্রাইক হয়েছে, কুশপুত্তলিকা পড়ানো হয়েছে, এটা কি হচ্ছে? আপনার এই যে জুলাই মাসে যে টোটাল যে ট্রানজ্যাকশন হয়েছে, এই জাস্ট জুলাইতে সারা পৃথিবীর আমরা 3rd র্যাঙ্কড হয়েছি ইন টার্মস অফ টোটাল ভলিউম ট্রানজ্যাকশন ইন 1 মান্থ, তাই না? হ্যাঁ, একটা থেকে পড়ে আসছে যে পুঁজিবাজার, আপনার নেতৃত্বে পুঁজিবাজার উন্নয়নও একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি 10,000 কোটি টাকার একটা তহবিল গঠন সহ বিভিন্ন সুপারিশ ছিল, সেই সুপারিশগুলো আসলে বাস্তবায়ন কতটা হয়েছে? মনে করেন, দেখেন আমরা পুঁজিবাজারে আমরা নতুন যে সংস্কারের যেটা বললেন, আমরা নতুন যে মার্জিন রুলের নতুন রুলগুলি করেছি এবং এগুলির জন্য সময় লেগেছে, কারণ আমরা একটা টাস্ক ফোর্স করেছি, ওখান থেকে রিপোর্ট এসেছে, এটা ব্যাপক আলোচনা হয়েছে স্টেক হোল্ডারদের সাথে, ব্যাপক আলোচনা করে আমরা এটা গ্যাজেটেড হয়েছে। আমরা মার্জিন রুল, তারপরে মিউচুয়াল ফান্ডের যে অরাজকতাগুলি হয়েছে এই জায়গায়, তাই না, এই অরাজকতাগুলিকে, এই ঝঞ্ঝাটগুলিকে আপনার মুছে আমরা নতুন হচ্ছে এখন নতুন আইপিও রুলস গ্যাজেটে বেরিয়ে যাবে, এটা অলরেডি প্রিন্টে চলে গেছে। সো আমরা যে কোনো সংস্কার করি নাই তা না। তারপরে আইসিবিকে করা হয়েছে, আবার রিক্যাপিটালাইজ করা হয়েছে, তো আইসিবি এখন ফাংশনিং মাস বেটার দেন। যে সুপারিশগুলো ছিল, জি, এগুলি পার্ট অফ দ্য সুপারিশ।
যে সুপারিশগুলোর মধ্যে আসলে কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়েছে? যে কোনো সংস্কারের, এটা মনে রাখবেন, সংস্কারের স্পিড এবং সিকোয়েন্স কোনটা আগে হবে কোনটা পরে হবে এটার কোনো টেক্সট বুক রুল নাই। আপনি দেখেন সোভিয়েত ইউনিয়ন যখন সংস্কার করতে গেল তারা পুরো দেশ ভেঙে গেল, তাই না? পুরো দেশ ভেঙে গেল। চায়নাতে সেটা হয়নি, সেটা তারাও সংস্কার করেছে, তাই না? তাহলে ওই দেশ ভেঙে গেল, আমরা ভাঙলাম না, ওই চায়না ভাঙলো না কেন? কারণ ওরা সিকোয়েন্স অ্যান্ড স্পিডটা বুঝতে পারেনি এবং এটার জন্য কোনো টেক্সট বুক কেস নেই। এখন রাশিয়ার এক্সপিরিয়েন্স দেখে চায়না কিছুটা শিখেছে, মানে কোথায় ওরা ভুল করেছে ছেড়ে দেখে। আরেকটা জিনিস মনে রাখবেন, অনেক সময় মনে করে যে সবাই বলে যে লো হ্যাঙ্গিং ফ্রুটস, এটা তারা এটা তো করতে পারতেন, আপনি এটা করতে পারতেন। ইকোনমিক্সে একটা থিওরি আছে, এটা বলে থিওরি অফ সেকেন্ড বেস্ট। লো হ্যাঙ্গিং ফ্রুট আপনার কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় আগে ছিললে মনে হয় ভালো হবে, দেখা যাবে যে এটা ভারসাম্য নষ্ট করে ফেলতে পারে, পুরো গাছটা ভেঙে পড়ে যেতে পারে। ওইটাই বললাম সিকোয়েন্স, এটা লো হ্যাঙ্গিং বলে এটা আগে নিয়ে নিব, এটা উপরে আছে বলে পরে নিব, এরকম কোনো থিওরি নেই এবং প্র্যাকটিক্যালি দেখা যায়। এই জন্য বলে যে থিওরি অফ সেকেন্ড ইজ আননোন। এটা তাহলে কেমনে করবেন? তাদেরকে সংস্কার করবেন না, এটা অলওয়েজ ট্রায়াল অ্যান্ড এরারে যাবে। সেই জন্য এটাকে দ্রুত করা হচ্ছে না কেন, এটা হয় না কেন, ওইটা তো এগুলি বলাটা খুব সহজ এবং এটা আমরা এটাকে কোনো অপরাধ মনে করছি না, এটা চাপে রাখছে আমাদেরকে, ভালো। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমি এই যে লো হ্যাঙ্গিং ফ্রুটটা নেব, এটা নিতে গেলে ভারসাম্য নষ্ট হবে কিনা। দেখা গেলো যেটা বললাম, আম গাছটা পুরোটাই ভেঙে পড়ে গেল। যে আমরা কিন্তু দেখেছি যে পাচারকৃত অর্থ ফেরাতে বেশ তোড়জোড় আমরা দেখেছি, ওই বিষয়ে আসলে অগ্রগতি ওইখানেও বেশ অগ্রগতি হয়েছে। পাচারকৃত অর্থের কতগুলি আছে, আপনি যেমন এক্সট্রাডিশন ট্রিটি আছে, বিভিন্ন দেশ থেকে কাকে আনতে পারবেন, সেরকম প্রত্যেক দেশের সাথে আমাদের যে মিউচুয়াল লিগ্যাল এগ্রিমেন্ট থাকতে হবে। আমাদের কোনো কান্ট্রির সাথে ছিল না এবং এগুলি যে একটা করলেন তারপরে এটাই সব দেশের সাথে একই টেমপ্লেট হবে, এটা হয় না। প্রত্যেক দেশে তার লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে। তার লিগ্যাল রিকোয়ারমেন্ট আমার জন্য ইন্ডিভিজুয়ালি অস্ট্রেলিয়ার সাথে একটা করতে হবে, কানাডার সাথে একটা করতে হবে, ব্রিটেনের সাথে একটা করতে হবে, যেখানে যেখানে আমরা সন্দেহ করছি টাকাটা গেছে। এই লিগ্যাল মিউচুয়াল এগ্রিমেন্টটা মোটামুটি আমরা বেশ কয়েকটা দেশের সাথে ফাইনালাইজ হয়ে গেছে। এটা একটা জিনিস, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এগুলিকে ট্রেস করা। এই ট্রেস করার কাজটাও মোটামুটি কিছু জায়গায় হয়েছে। মনে করেন আমি মনে করছি যে এই অমুক এত টাকা ওইখানে নিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ওটা সত্য, কিন্তু ওই টাকাটা দিয়ে সে যে এই বাড়িটা কিনেছে আপনি রিলেট করবেন কী করে? কারণ আমাকে ওই বাড়িটা জব্দ করতে, ও টাকারও ক্যাশ তো রাখে নাই। ওই বাড়িটা জব্দ করে আসলে আমাদের জন্য, আসলে আমাদের অর্থনীতির জন্য কতটা লাভ হলো? বেশ লাভ হবে, কিন্তু আমি যে জব্দ করবো টাকাটা, আমাকে ওদের কোর্টে প্রুভ করতে হবে এই টাকা দিয়েই ওই বাড়িটা কিনেছে তাকে। তো এগুলি এই জন্য লিগেল যে অ্যাসিস্ট্যান্স, এই যে এগ্রিমেন্ট, এগুলিতে এই বিভিন্ন দিকগুলি আছে, কিভাবে আমি এটার সাথে লিঙ্ক করব, তারপর আমি এবং আমরা ব্রিটেনে অ্যাটলিস্ট বেশ কিছু সম্পদ আমরা জব্দ করা হয়েছে। কিন্তু এখন এই যে প্রসেস, এটা কোর্ট প্রসেসে যাবে, এটার সময় সাপেক্ষ আছে। এটা শুধু আমার না, এটা ব্রিটেন। আসলেও কি ওই জব্দকৃত টাকা বা জব্দকৃত সম্পদ ওইগুলাকে আমাদের দেশে আসবে না? এখন সেটাতে বললাম, সেটা আমার লিগ্যাল রিকোয়ারমেন্ট। আমার ওখানে আমরা লয়ার করেছি, ওরা নো উইন নো ফি টাইপের, ওরা এগুলি লিগেলে যাবে, কোর্ট কেস কতদিন ধরে চলে, এটা আপনি তো বুঝতেই পারেন। কোর্টে যাওয়া মানে সময় নেবে, খুব সহসায় আসলে টাকা আসছে এমন কথা বলা যাবে না। দেখতে হবে তাহলে সহসা বলতে আমি কীভাবে বোঝাই, সেটাই বলি। সহসা কি 1 মাস বলবেন, কি 12 মাস বলবেন, এটা আপেক্ষিক এক। তবে তাহলে বলতে পারেন আপনারা এত ঝামেলায় যাচ্ছেন কেন যদি আশা না থাকে। এটা আমরা এই জন্যই যাচ্ছি, ইট ইজ এ ম্যাটার অফ জাস্টিস, ইট ইজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল, এটা ম্যাটার অফ সিগন্যালিং। ভবিষ্যতে মানুষ যেন বুঝতে পারে
যে আমরা ছাড় দেব না, যে অন্যায় করলে তার বিচার তার আছে। বিচার হবেই, এই সিগন্যালিংটা আগে ছিল না, পার পেয়ে গেছে লোকজন, সেই জন্য এই চুরির প্রবণতাটা বেড়ে গেছিল। তা আমরা অবশ্যই টাকা ফেরতের চেষ্টা করব, কিন্তু আমাদের টাকা আসবে কি আসবে না এই চিন্তায় আমরা চেষ্টা বন্ধ রাখা যাবে চেষ্টা না। বন্ধ রাখবো সেটা না। জি, আসলে আমরা দেখেছি যে তথ্যের সঠিকতা নিশ্চিত করতেও ডক্টর হোসেন জিল্লুরকে প্রধান করে একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটি থেকেও আসলে অনেকগুলো সুপারিশ এসেছিল। ওই সুপারিশগুলো কি বাস্তবায়ন হয়েছে বা কতদূর? এই যে একই কথা, ওইটা যে সুপারিশ বাস্তবে হয় না এটা বলা যায় না, কারণ আমরা যেটা করেছি এটা একটা যুগান্তরকারী আমরা একটা যে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা অলরেডি গ্যাজেটেড হয়ে গেছে যে অ্যাক্সেস টু ইনফরমেশন, যে কোনো লোক বিবিএসের ডেটার অ্যাক্সেস থাকবে, তারা চাইলে পাবে এখানে, এবং বিবিএস যা ইচ্ছা সেটা তারা পাবলিশ করতে পারবে, সরকার কোনো বাধা দেবে না। এই যে এইটার মতো মানে একটা চিন্তা করেন, বিবিএসের যারা অফিসার আছেন, যিনি ডিরেক্টর আছেন, হ্যাঁ, উনি যদি মনে করেন যে আমার এই একটা সার্ভের রেজাল্ট আমি পাবলিশ করব, না, সঠিক তথ্যের অধিকার তো, এটা তো একটা অধিকার জনগণের জন্য। সেই জন্য আমরা বাধা দিব না। আমাদের এখন এটা গ্যাজেট হয়ে গেছে এই আইন, এটা অর্ডিন্যান্সটা, যে এই বিবিএস ক্যান পাবলিশ এনিথিং ইট থিংস শুড বি, কারণ সব ডেটা তো পাবলিশ করা সম্ভব হয় না, কারণ ওরা তো হিউজ নাম্বার অফ ডেটা কালেক্ট করে, তারপরে ওরা মাজা ঘষা করে কি ফিগারগুলি পাবলিশ করে, কি রিপোর্ট পাবলিশ করে, এখানে সরকার করে বাধা দেবে না, তারা করতে পারে। এর বাইরেও যে কোনো ইন্ডিভিজুয়াল অর রিসার্চ অর্গানাইজেশন তারা যদি জানতে চায়, আমরা মূল ডেটা যেতে চাই, তাদের অধিকার আছে, বিবিএস বাধা দিতে পারবে না। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। স্যার, আমরা আপনাকে প্রধান উপদেষ্টা ফার্মাসিউটিক্যাল সেক্টর, জাহাজ শিল্প সহ মোট 5টা খাতে উন্নয়নের দায়িত্ব দিয়েছিল। এসব খাতে উন্নয়নে আসলে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, আমরা করছি সেটা। আমরা ওদের যেমন ধরেন ফার্মাসিউটিক্যালের কথাই বলি, একটা কথা, তাদের প্রধান সমস্যা ছিল যে তারা যে কাঁচামাল আনে, বিশেষ করে ওগুলি সব অনেকগুলি আছে যেগুলি নার্কোটিক্স টাইপের, মানে এগুলির অ্যাবিউজ হতে পারে। তো এগুলির জন্য আমাদের যে ড্রাগের যে কন্ট্রোল অথরিটি আছে, সেখান থেকে ছাড় করতে হয়, এবং ছাড় করতে গেলে প্রায় দেখা যায় 8-9 মাস সময় লেগে যায়। তো আমরা সেটা নিয়ে বিভিন্ন আলোচনা করেছি কিভাবে এটাকে কমানো যায়, কারণ এটা অ্যাবিউজ হয় সেটা সত্য, আবার এই ঠক বাঁচতে গ্রাম উজোরও করা যাবে না। তা এটাকে আমরা এখন একটা মোটামুটি একটা এসেছি, সমাধানে এসেছি। এগুলি রিস্ক বেসড হবে, যারা কখনো ধরা পড়ে নেই, অ্যাবিউজ হয় নাই, তাদেরকে আমরা ছাড় দেবো, তাদেরকে র্যান্ডমলি করব, চেক করব যখন ইচ্ছা, এবং ওরাও রাজি হয়েছে। আমরা যখন ইচ্ছা আমাদের এখন আজকাল সব কম্পিউটারাইজ হয়ে গেছে, আমি কতটুকু এনেছি, কতটুকু ইউজ করছি সব এখন, আগে তো ওগুলি ম্যানুয়ালি করা হতো, আগে এগুলি ছিল একটা কটেজ ইন্ডাস্ট্রি, এখন সব ডাটাবেসটা থাকে, এখন তো সব এটা হিউজ অপারেশন, সবগুলি কম্পিউটারেই মিক্স করতেছে আপনার ইনগ্রেডিয়েন্টগুলি। আগে তো পাল্লায় মেপে মেপে করা হতো, তো আমরা ছোটোবেলাও দেখেছি মিক্সচার বানানো হতো। তো এখন এটা ওপেন, তো এবং এটা ড্রাগ অথরিটি রাজি হয়েছে, মোটামুটি এটা সমাধান হয়েছে তাদের। আর দ্বিতীয় একটা যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাই, এই দুটো তাদের মেইন সমস্যা ছিল। আরেকটা সমস্যা ছিল সেটা এটা এত ইমিডিয়েট না, সেটা হচ্ছে যে আমাদের যে এপিআই যে পার্কটা, সেটা তো ওই একই পাওয়ার সাপ্লাইয়ের কারণে ওই এপিআই, তো ওটাও আমরা মোটামুটি একটা আছে, কারণ ওইটা ইমিডিয়েট সমস্যা না, ওরা 1 থেকে 2 বছরের মধ্যে ওখানে মোটামুটি পাওয়ার সাপ্লাইয়ের আমরা নিশ্চয়তা করতে পারবো আশা করি, তখন ওইটার সমাধান হবে। তো মেইন সমস্যা ছিল এই যে আপনার এই যে ইম্পোর্টের যে ইনগ্রেডিয়েন্টগুলি, এইটার সমাধান হয়েছে। যে আমরা কিন্তু দেখেছি তারপর সে জাহাজ শিল্পের জন্য যেটা করা হয়েছে, ওদের ছিল একটা, যেটা হচ্ছে একটা
প্রণোদনা ফান্ডের প্রয়োজন ছিল। সে ফান্ড আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে বাংলাদেশ ব্যাংকে, এবং আরেকটা ছিল ওরা যে এই যে অর্ডারটা পায়, ওদের অর্ডারটা টাকা ওরা টাকা দেয় কিস্তিতে, আর এরা প্রোডাকশন করে। এই যে টাকাটা ওরা দেবে এবং এটা ব্যাংকের মাধ্যমে আসবে, এটার জন্য কিছু গ্যারান্টি দরকার হয়, সেই গ্যারান্টির ব্যবস্থাটা করা। তো এটা আমরা সরকারি ব্যবস্থা করেছি, তো এখন ওইটার সমস্যা নেই। জি, আমরা কিন্তু দেখেছি যে দেশে একটা বড় বিনিয়োগ সম্মেলন হয়েছে, এবং আমাদের গত এক বছরে যদি আমরা দেখি অর্থনীতির জন্য সবচেয়ে নেগেটিভ গ্রোথ ছিল বিনিয়োগে। এখানে তো রাজনৈতিক একটা ব্যাপার আছেই, যে রাজনৈতিক কারণেই আসলে বিনিয়োগ আসছে না। এর বাইরে কি আর কোনো কারণ থাকতে পারে কিনা? আমি মনে করি যে এটা শুধু রাজনৈতিক কারণ না। বাংলাদেশে যদি আপনি বিনিয়োগের ব্যবস্থা দেখেন, এটা কোনো সময় যে এটার এখানে বিদেশি বিনিয়োগের একটা যে বন্যা বয়ে গেছিল তা না। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ঘাটতি অন্যান্য দেশের তুলনায় সবসময় ছিল। এটা আপনি যদি ভিয়েতনামের সাথে তুলনা করেন, সবাই করে। এটার প্রধান কারণ হচ্ছে আমরা তো সেরকম সুযোগ সুবিধা দিতে পারি না। সুযোগ সুবিধার থেকেও যারা বিনিয়োগ করছেন, আমরা যেটাকে আমরা এখন এইড বলি, ফরেন এইড বলি, এটাও কিন্তু ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু লোন। আর এটা এইড বলা হয় এই জন্যে যে ওদের সুদের হারটা একটু কম এবং ওদের রিপেমেন্ট পিরিয়ড ইজ লং। কেন সুদের হার কম? বিকজ এটা সভরেন লোন ক্যানট বি ডিফল্টেড, ওই জন্য এটা কোনো রিস্কলেস লোন। এখন আমি যতদিন এইড ডিপেন্ডেন্ট থাকবো, সো-কল এইড ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা সো-কল ডেভেলপমেন্ট পার্টনার বলছি, ওরা তো আসলে ল্যান্ডার, তাহলে সে যেখানে নিশ্চিত রিটার্ন পাবে সেখানে সে ইনভেস্টমেন্ট করে রিস্ক নেবে কেন? ভিয়েতনাম 1975-এ যখন ভিয়েতনাম স্বাধীন হয়, তাদের অবস্থা আমাদের চেয়েও অনেক খারাপ ছিল। আমরা যখন 75-এ এলডিসি হিসেবে ঢুকলাম, যে এলডিসি হিসেবে ঢুকাতে যে কোনো এলডিসি দেখেন, এখানে ইনভেস্টমেন্ট কম, ফরেন ইনভেস্টমেন্ট কম, কারণ এলডিসি মানে আপনি এইড ডিপেন্ডেন্ট। যখনই এইড ডিপেন্ডেন্ট হবে, আমি নিশ্চিতভাবে এখান থেকে আপনি নেপালে দেখেন, অন্যান্য দেশে সব দেশে এলডিসি যতগুলি আছে তাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট কম, তাদের এখানে লোনের বোঝা বেশি। লোন মানে এইড, হ্যাঁ, সো-কল এইড। আর ভিয়েতনাম তাদের অবস্থা, এটা 25 বছরের যুদ্ধের পরে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তারা ইজিলি এলডিসি হতে পারতো। তারা বলছেন না, আমরা সেলফ ডিপেন্ডেন্ট হব। ওরা ওই লাইনে যায়নি, সেই জন্য তারা এফটিএ করেছে, যত রকম এগুলি করলে সুবিধা হয় ইনভেস্টমেন্ট আনার জন্য, যেগুলি তারা ওই লাইনে চলে গিয়েছে। ইট ইজ চয়েস উই মেড হিস্টোরিক্যালি, এটার জন্য এটা। আর যেটা আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, ওই একই জিনিস, এরকম বিপ্লবোত্তর ইকোনমিতে পৃথিবীর যত জায়গায় এগুলি হয়েছে, ইনক্লুডিং শ্রীলঙ্কা, এই জিনিসটা আমাদের কনটেক্সটে বুঝতে হবে। সেখানে যেমন জিডিপি ডিক্লাইন করেছে, ইনফ্লেশন রাইজ করেছে, এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে ইনভেস্টমেন্টও ফল করেছে। আমাদের দেশে ইনভেস্টমেন্ট ফল করে নেই। মানে আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে। হ্যাঁ, আমাদের বেসটা কম, আমাদের বেসটা ছোটো, সেই জন্য চোখে পড়ে না। হ্যাঁ, কত টাকা আসছে, হ্যাঁ, সে টাকা আসছে কম, কিন্তু পরে তো নাই। অন্য জায়গা থেকে নিচের দিকে নিয়ে চলে গেছে। আমার কম এসেছে, কিন্তু আমি নিচের দিকে যাই নাই। শ্রীলঙ্কায় নিচের দিকে গেছে। এই ইন্দোনেশিয়ায় তাদের 97-98 নিচের দিকে চলে গেছে, যে কারণে তাদের যখন ইনভেস্টমেন্ট নিচের দিকে, তখন তাদের জিডিপিও ফল করেছে। এবং যখন জিডিপি ফল করতেছে, আপনার কাছে যে জিনিসপত্র নাই, তাদের দামও বাড়বে জিনিসপত্রের। ইনফ্লেশন হাই হয়েছে। আপনি যখন ইকোনমি যখন ডাউন হয়, তারা আপনার জব হারিয়েছেন, এদিকে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাহলে আপনার প্রপার্টি বাড়বে, হিউজ প্রপার্টি বেড়েছে। বাংলাদেশে সেটা হয়নি। হ্যাঁ, বলতে পারেন বাংলাদেশে তো প্রপার্টি বাড়ছে, সেটা দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে স্ট্রাকচারাল। এটা এই সরকারের জন্য বাড়ে নাই, এটা আগে এটা বাড়ার গতি স্ট্রাকচারাল প্রবলেম। এটা বুঝতে পেরেছে? এটা মানে ফান্ডামেন্টাল প্রবলেম। হঠাৎ করে বেড়ে যাওয়া যেটা হয়, যেটা ইন্দোনেশিয়াতে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, নেপালেরটা আমরা এখনও ডেটা পাই নাই, মাত্র কিছুদিনের আগের ঘটনা। আমি দুটো দেশ যেহেতু কাছাকাছি সময়,
রাশিয়াতে 91-এ ইনফ্লেশন হয়ে গেছিলো প্রায় 800%। এই রাশিয়াতে আপনার পভার্টি বাড়াতে লাইফ এক্সপেক্টেন্সি 11 বছর ফল করেছে। একটা উন্নত দেশে লাইফ এক্সপেক্টেন্সি ফল করে, চিন্তা করতে পারেন। আপনার বর্তমানা এলডিসি গ্র্যাজুয়েশন করার পর ওদের অবশ্য অন্য কারণও ছিল, সেখানে লাইফ এক্সপেক্টেন্সি ফল করেছে, আমার তো লাইফ এক্সপেক্টেন্সি ফল করেনি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে বিনিয়োগের যেই ভাটা এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণ পরবর্তী আমাদের কিছুটা বাড়বে। আমাদের বাড়বে কারণ আমরা এই যে লোন ডিপেন্ডেন্সের থেকে আমাদের মানসিকভাবে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা যত এবং আমাদের ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর যে আমাদের সম্পদের যে ঘাটতি ছিল, আমাদের সেই ঘাটতি নেই। দেখেন আমরা এটার কারণে আমাদের যে ট্যাক্স টু জিডিপি রেশিও অত্যন্ত লো। এবং কেন আমরা সহজে টাকা পাচ্ছি, আমি কেন এখানে কষ্ট করে টাকা তুলব? হ্যাঁ, ওই জায়গাটা যদি আমি হাত দেই, আমাকে সেলফ রিলায়েন্ট হতে হবে। সেই জন্য আমার অন্যান্য শিল্পগুলিকে করতে হবে, প্রসার করতে হবে। আমি যদি আর 3-4টা শিল্পকে দাঁড়া করাতে পারি, পোশাক খাতের মতো আমি যদি দাঁড়া করাতে পারি, এবং আমাদের প্রচণ্ড সম্ভাবনা আছে, ইলেকট্রনিক্সে আমার প্রচণ্ড সম্ভাবনা আছে, আমার ফুড ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সম্ভাবনা আছে, প্রসেস ফুড এই যে এটা প্রচণ্ড সম্ভাবনা, লাইট ইঞ্জিনিয়ারিং আমার প্রচণ্ড সম্ভাবনা আছে, ফার্মেসিতে তো আছে, লেদারে আমার প্রচণ্ড সম্ভাবনা আছে। এখন মনে করেন 10টাতে আমার সম্ভাবনা, 10টার মধ্যে থেকে অন্তত 4টাকে যদি আমি আগে নিতে পারি আপাতত, ওগুলিও আসবে আপাতত, তাহলে কিন্তু আমি ঘুরছি। জি, বর্তমান সরকারের মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে এই সরকারের সাফল্যগুলো কি এবং ব্যর্থতাগুলো কি আপনার? সাফল্যের কথা তো বললামই, সবই সাফল্য। ব্যর্থ কোথায় দেখলেন আপনি বলেন? আপনার দৃষ্টিতে কোনো ব্যর্থতা? আমি কোনো দৃষ্টিতে আমার ব্যর্থতা দেখছি না। হ্যাঁ, বলতে পারেন আপনারা আরও কিছু করতে পারতেন, আরও কিছু সংস্কার করতে পারেন, সেটা আপেক্ষিক। আমার ইনফ্লেশন কমিয়ে এনেছি আমি, আমার জিডিপি গ্রোথ। ইনফ্লেশন কি কমেছে? আপনার আগের আমলে 12% ছিল, এখন আপনি 8.5%। আপনি যদি এখন ডেটায় বিলিভ না করেন, আমি কি করতে পারি? আমার স্টক মার্কেটে যে ধস ছিল, সেই ধসটা বন্ধ হয়েছে। রেগুলার প্রতিদিন 300 থেকে 400 কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। হ্যাঁ, এটা আরও হতে পারতো। এবং আমি যেই কনফিডেন্সে যে ঘাটতি হয়েছিল, এটা তো ওভারনাইট ফিরে আসবে না। অন্তত এখন মানুষ বিশ্বাস করা শুরু করেছে, আমার বিশ্বাস করছে বলে আমার রিমিটেন্স আসছে। একটু বন্ধ হয়ে গেছিল, তারা আমাকে এই সরকারকে মানে এই রিফর্ম আমরা রেমিটেন্স কিন্তু বন্ধ হয়ে গেছে। রেমিটেন্সের ঊর্ধ্বগতি কিন্তু আমাদের বেশ কিছুদিনের 24শে আগস্টের পরবর্তী একটা আন্দোলন চলাকালীন সময় একটা ভাটা পড়েছিল, তারপর থেকে সেটা আবারও বাড়ছে। শুধু এই যে লাস্ট মান্থে আমাদের রেকর্ড রেমিটেন্স এসেছে, এটার মানে কি? তার মানে যারা বাইরে আছেন তারা এই সরকারের যে রিফর্ম যেটা হচ্ছে অর্থনীতি পরিষেবা, তাদের কনফিডেন্সটা শো করছে। আমরা যদি কনফিডেন্স না থাকে, ওরা পাঠাতো না টাকা, তাই না? ওরা অন্যভাবে পাঠাতো, ওরা হুন্ডি করে পাঠাতো, কারণ ওদের ফ্যামিলিতে চলতে হবে। তারা নর্মাল চ্যানেলে, সরকারি চ্যানেলে, মানে এটা অফিসিয়াল চ্যানেল, সে অফিসিয়াল চ্যানেলে তারা টাকাটা পাঠাচ্ছে। তা এটার মানে কি? দে আর শোয়িং কনফিডেন্স। তাহলে ইকোনমি যদি কিছু না হতো, আপনি যেটা বললেন যে কোনো কিছু ব্যর্থ থেকে আমরা যে আমি আপনার দৃষ্টিতে ব্যর্থতাটা জানতে চাইছি। হ্যাঁ, মানে কোনো কিছুই তো আসলে একদম পারফেক্ট হয় না। ব্যর্থতা হচ্ছে সেটাই, কোনোটাই পারফেক্ট হবে না। ব্যর্থতাই হচ্ছে আপনাকে আপেক্ষিক। হ্যাঁ, এটা আরও দ্রুত হতে পারতো কি না, আরও ভালো হতে পারতো, এটা কাউন্টার ফ্যাকচুয়ালটা কী, তাই না? এটা সবসময় আপেক্ষিক, সবসময় এটা বিতর্কিত একটা প্রশ্ন, আমাদের উত্তরও এরকম হবে। তবে আপনি যদি অবজেক্টিভলি দেখেন, আমি যেটা বললাম কনটেক্সটটা দেখেন, বিশ্বে অন্যান্য দেশের সাথে তুলনা করেন, এই তুলনায় এই কনটেক্সটের ইয়েতে আমি কোথায় ছিলাম এবং কোথায় এটা পড়ে যেতে পারতো, যেটা হুইচ ওয়াজ এ রিয়েলিটি। আমরা যখন আইএমএফের কাছে গিয়েছিল গত সরকার, তার মানে আইএমএফে যাওয়া মানে আপনি আইসিইউতে চলে গেছেন। আইসিইউ থেকে কিন্তু অনেকে ফেরে না,
মেজরিটি পেশেন্ট ফিরে না কিন্তু আইসিইউ থেকে, তাই না? আমাদের কিন্তু আইসিইউ থেকে ফেরার মানে আমরা যদিও এখনও আছি, এটা প্রয়োজন ছাড়া আছি, মানে আমরা বলতেই পারি যে সংস্কার হয়েছে, সংস্কার চলমান থাকবে এবং দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দিলেন কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের দেশ বাণিজ্যের আলাপে। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।